তার সাথে কথা বলার মতো দম তোমার নেই। এত লোকের সামনে কথা বলতে হলে দম লাগে, সেই দম তোমার আছে? তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি, যেখানে এই দম শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। সেই সঙ্গে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো দুটি সেন্টেন্স স্ট্রাকচারই খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, তার সাথে কথা বলার দম তোমার নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে এবং এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তো এখানে তার সাথে কথা বলার দম তোমার নেই, তাহলে সাবজেক্ট তুমি। তো ইউ ইউ ডোন্ট হ্যাভ, তোমার নেই, কি নেই? দম নেই। ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস, ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস, কিসের দম নেই তোমার? তার সাথে কথা বলার। তো ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টক টু হিম অথবা টু হার, তাহলে তার সাথে কথা বলার দম তোমার নেই। এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টক টু হিম। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে ওয়ার্ড, নাউন ওয়ার্ড গাটস, দম, এটা সাধারণত ইনফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে ইউজ হয়, অর্থাৎ নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে বা নিজেদের পরিজনের মধ্যেই আমরা এটাকে ইউজ করব। তো ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টক টু হিম, অর্থাৎ তার সাথে কথা বলার দম তোমার নেই বা হিম্মত তোমার নেই, আমরা বিভিন্ন সময় বলে থাকি। তো এখানে একটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে এখানে গাটসের জায়গায় আমরা কি কারেজ শব্দটা ব্যবহার করতে পারবো? কারেজ শব্দটার দ্বারাও সেম মিনিং বোঝায়, বাট এখানে এই গাটসটা আমরা যে অর্থে ইউজ করব, কারেজটা ঠিক অ্যাকচুয়ালি সেই অর্থে ইউজ করা হয় না। অর্থাৎ এখানে ভালো ভার্চুয়াস কিছু কোয়ালিটি মানুষের মধ্যে থাকে, সেই অর্থে, অর্থাৎ কোনো ভালো দিক থেকে আমরা যখন বলবো, সেই দিক থেকে আমরা এই কারেজ শব্দটা ব্যবহার করব। বাট এইখানে আমরা ইউজ করব গাটস। এখানে সাধারণত ফিজিক্যালি দিক থেকে হিম্মত বা ক্ষমতাটাকেই বোঝানো হয়। তাহলে তার সাথে তো কথা বলার দম তোমার নেই, ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টক টু হিম। তাহলে এই নাউনটাকে ইউজ করে আরো কয়েকটি সেন্টেন্স এখানে আমি তৈরি করে দেখাচ্ছি যে অনেক মানুষের সামনে কথা বলতে দম লাগে, মানে এটা সবাই পারে না। তো এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তাহলে দম লাগে, সাবজেক্ট এখানে ইট, ইট টেক্স, ইট টেক্স গাটস, দম লাগে, ইট টেক্স গাটস কি করতে? কথা বলতে। টু স্পিক আপ, কার সামনে? অনেক লোকের সামনে। তাহলে ইট টেক্স গাটস টু স্পিক আপ in front of a big crowd। তাহলে it takes guts to speak up in front of a big crowd, অর্থাৎ অনেক লোকের সামনে কথা বলতে দম লাগে। পরের সেন্টেন্স, সেই দম আছে তোমার? খুবই কমন একটি কথা, সেই দম আছে তোমার যে বিয়ে করে সংসার করবে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডু ইউ, যেহেতু সাবজেক্ট এখানে তুমি, সেকেন্ড পারসনকে আমরা কোশ্চেন করব। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, তোমার কি সেই দম আছে? তো ডু ইউ হ্যাভ দোজ গাটস, ডু ইউ হ্যাভ দোজ গাটস, তোমার কি সেই দম আছে? তো এখানেও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তো এখানে আমরা কেন দ্যাট ইউজ করলাম না, অর্থাৎ সেই দম, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু একটা বোঝাচ্ছি। তো এখানে দ্যাট না ইউজ করে আমরা দোজ ইউজ করব। এই কারণেই আমরা এখানে যে নাউন ওয়ার্ডটি ইউজ করেছি, এটা অলওয়েজ প্লুরাল হবে, গার্ডস, অর্থাৎ
এই যে দম বা হিম্মত অর্থে আমরা যখন ইউজ করব এটা অলওয়েজ প্লুরাল হবে গার্ডস, যার জন্য এখানে আমরা দ্যাট ইউজ করব না দোজ। তাহলে তোমার সেই দম আছে তোমার, বা তোমার মধ্যে সেই দম আছে, ডু ইউ হ্যাভ দোজ গার্ডস। তো পরের সেন্টেন্স, তার দম ছিল না এটা করার, মানে আমরা যদি না থাকতাম তার দম ছিল না এটা করার। তো এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, বাট এটা পাস্ট টেন্সের মধ্যে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে। তো তার দম ছিল না, হি অর শি ডিড নট হ্যাভ, কি ছিল না, তার দম ছিল না এটা করার, হি ডিড নট হ্যাভ দ্য গাটস, he did not have the guts to do this, he did not have the guts to do this, অর্থাৎ তার দম ছিল না এটা করার। তাহলে এই যে গাটস অর্থাৎ দম বা হিম্মত, এই নাউনটাকে ইউজ করে এখানে কয়েকটি সেন্টেন্স আমি দেখালাম, তোমরা চেষ্টা করবে এরকম আরো অনেক সেন্টেন্স তৈরি করার। তো এরপর আরো একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই ভালো একটি সেন্টেন্স স্ট্রাকচার, যে ফাজলামিরও একটা সীমা থাকে, মদ্যপানেরও একটা সীমা থাকে বা লিমিট থাকে, বাংলাতেও আমরা লিমিট শব্দটাকেই বলে থাকি আজকাল। তো এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, যে ফাজলামিরও একটা সীমা থাকে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো জোকিং, জোকিং হ্যাজ its limits, joking has its limits too, অর্থাৎ ফাজলামিরও বা ইয়ারকিরও একটা লিমিট থাকে, মানে লিমিট ছাড়িয়ে যেও না। তো এই সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসবো ভার্বাল নাউন অর্থাৎ জেরান্ড, এখানে ভার্ব প্লাস আইএনজি। তো জোকিং, যোগ থেকে আমরা পার্টিসিপল এখানে জেরান্ড করেছি, তো যোগ প্লাস আইএনজি জোকিং, জোকিং হ্যাজ ইটস লিমিটস, তারপরে এখানে লেখার ক্ষেত্রে আমরা একটা কমা ইউজ করব, তারপর টু, অর্থাৎ ফাজলামিরও একটা সীমা থাকে। তো এই স্ট্রাকচার অনুসারে মদ্যপানেরও একটা সীমা থাকে বা মদ খাওয়ারও একটা সীমা থাকে, মানে এতটা খেও না যে মাতলামি শুরু করবে, তো সীমা থাকে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো এখানে ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, তো এটাকে আমরা জেরান্ডে ট্রান্সফর্ম করব ড্রিঙ্কিং। তো ড্রিঙ্কিং, তো শুধু ড্রিঙ্ক বলতে মদ্যপানকেই বোঝায়, যখন এই ড্রিঙ্ক ভার্বের সঙ্গে অন্য কোনো নাউন আমরা ইউজ করি সেক্ষেত্রে সেই নাউনটাকে বোঝাবে, বাট এখানে ড্রিঙ্ক ভার্ব মানে মদ্যপান, তো এটাকে জেরান্ড করব ড্রিঙ্কিং। তো ড্রিঙ্কিং হ্যাজ ইটস লিমিটস টু, অর্থাৎ মদ্যপানেরও একটা সীমা থাকে। পরের সেন্টেন্স, কথা বলারও একটা সীমা থাকে, মানে এত বেশি বলতে হয় না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এখানে ভার্ব হচ্ছে টক, তো এটাকে জেরান্ড করে নিব আমরা টকিং। হ্যাজ ইটস লিমিটস টু, অর্থাৎ কথা বলারও একটা সীমা থাকে। তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো প্রকার অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।